চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। বিএনপির জনপ্রিয়তা দেখে একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, অভিযোগ তারেক রহমানের দুর্নীতিমুক্ত দেশ করার প্রতিশ্রুতি। যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতাই ঠিক করবে ভবিষ্যতের অর্থনীতি, বলছেন ডক্টর দেবপ্রিয়। দুর্নীতি বন্ধ না হলে সফল হবে না কোনো উদ্যোগ। শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, দেখা নেই সূর্যের। বিদ্যুৎ বিচ্ছিন্ন 3 লক্ষাধিক মানুষ, ভোগান্তি চরমে। Dani Olmo teeing it up. Oh, how about that? Lamine Yamal in spectacular fashion. এবং ইয়ামালের চোখ ধাঁধানো গোল, রিয়াল ওভিয়েরো হারল বার্সেলোনা। আর্সেনালের শিরোপা জয়ে বড় ধাক্কা ইউনাইটেডের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। গেল 20 জানুয়ারি এ মামলার রায় ঘোষণা করার কথা ছিল। রায় প্রস্তুত না হওয়ার কারণে 26 জানুয়ারি মামলার রায় ঘোষণার নতুন দিন নির্ধারণ করা হয়। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় 6 জন। এই ঘটনায় অভিযোগ দাখিলের পর 6 মাস 13 দিনে তদন্ত শেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত বছর 20 এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার তদন্ত প্রতিবেদন দেয় সংস্থাটি। 23 কার্যদিবসে 26 সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। দর্শক, নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা চলে যাচ্ছি সাবরিনার কাছে। সাবরিনা, রায় কখন ঘোষণা হতে পারে, এ নিয়ে কি তথ্য আছে বিস্তারিত আপনার কাছে জানাবেন? রিপা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজকে দ্বিতীয় মামলার একটি রায় ঘোষণা করা হবে এবং সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ এই চানখারপুল যে আপনি যদি মনে করেন যে 2024 সালের জুলাই আগস্টের সময় যেদিন শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যায়, ওই সময় যখন বিজয়ের মিছিল শুরু হয় তখন সেখানে শহীদ আনাস সহ 6 জনকে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন স্পটে ছাত্র জনতার উপর কিন্তু পুলিশ বাহিনী গুলি চালায় এবং সেখানে কিন্তু শহীদ আনাস সহ 6 জন হত্যা হয় এবং সেই মামলাটি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে এবং পরবর্তীতে বিচার শুরু হয় 14 জুলাই এবং পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হয় 11 আগস্ট এবং এখানে মোট সাক্ষ্য দেন 26 জন এবং সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এখানে সাক্ষী হিসেবে এসেছিলেন এবং তিনিও বলেছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় চানখারপুলে আসলে তিনি কি দেখেছেন, কাকে কাকে হত্যাযজ্ঞের যে বর্ণনা সেগুলো দিয়েছেন এবং তিনি কিভাবে গুম হয়েছিলেন সেগুলো বর্ণনা করেছেন। এবং এই মামলার এই যে চানখারপুরের শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলা, সেই মামলার প্রথম যে সাক্ষ্য দিতে আসে সে কিন্তু শহীদ আনাসের মা এবং সে সাথে যদি বলতে চাই যে এই 6 জন যে মারা গিয়েছে এই 6 জনের কিন্তু পরিবারের যে সদস্যরা তারা এখানে সাক্ষ্য দিয়েছেন, তদন্ত কর্মকর্তা এখানে সাক্ষ্য দিয়েছেন। সেখানে হচ্ছে ফরেনসিক যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, বিভিন্ন ভিডিও ফুটেজ, অডিও বার্তা যেগুলো প্রসিকিউশন সংগ্রহ করেছে সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আজকে 20 তারিখ এই রায়ের দিন ধার্য করা হয়েছিল কিন্তু পরবর্তীতে রায় পূর্ণাঙ্গ লেখা হয়নি বলে
আজকে রায়ের দিনের জন্য দিন ধার্য করেন। এবং শেষে যদি বলতে চাই যে এই রায়টি কিন্তু পুরোপুরি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে, অর্থাৎ এই পুরো দেশ আসলে এই রায়টিও সাক্ষী হতে পারবে। এবং এটি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর প্রথম রায়, সেহেতু আমরা আসলে অপেক্ষা করছি ঠিক 12টা নাগাদ আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসার কথা, এবং সেই সময় কিন্তু রায় ঘোষণা করা হবে এবং রায় পড়বেন পরবর্তীতে। যেহেতু এই মামলায় 8 জন আসামির মধ্যে 4 জন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে যারা গ্রেফতার রয়েছেন, এবং সে সাথে পলাতক যারা আসামি আছেন তারা পলাতক রয়েছেন। এবং এখন দেখার বিষয় যে এই আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যে এটি প্রথম রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কার কি সাজা হয় সেটি এখন দেখার বিষয়। তো এখন পর্যন্ত যেহেতু বিচার কাজ শুরু হয়নি, বিচার কাজ শুরু হলে আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। রিপা। ধন্যবাদ সাবরিনা আপনাকে। দর্শক, রাজধানীর চানখারপুলের হত্যা মামলার রায় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে একটি দল নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাই ভোটের দিন জনগণের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম সফর শেষে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লায় জনসভা শেষে রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে এক নজর দেখতে শীত উপেক্ষা করে আগে থেকে জড়ো হন দলের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমাবেশস্থল কাঁচপুর বালুর মাঠে নামে জনতার ঢল, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় 22 বছর পর দ্বিতীয়বারের মতো দলের শীর্ষ নেতার সান্নিধ্য পান নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজকের রাতটা আসলে আমাদের চাঁদ রাতের মতো, ঈদের রাত যেরকম হয় ঠিক সেরকমই, কারণ 1.5 যুগ পর আমাদের নেতাকে আমরা কাছে পাচ্ছি। আমরা এই প্রথম ওনাকে দেখছি, আমরা ওনার কাছ থেকে অনেক আশাবাদী যে উনি আমাদের দেশটাকে আরো উন্নত করবেন। জনসভায় তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ডামি নির্বাচন ও নিশিরাতের ভোট করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রতি জনগণের আস্থা ও ভোট দেওয়ার প্রস্তুতি দেখে একটি দল ষড়যন্ত্র করছে। বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি যাবি নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে না। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশকে প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করবে বিএনপি। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। নারায়ণগঞ্জের সমাবেশে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরে ঢাকায় ফেরেন তারেক রহমান। আগামী মঙ্গলবার গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী প্রচারে যাবেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, নারায়ণগঞ্জ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে এবং বুধবার নওগাঁ সফর করবেন। এরই মধ্যে তার সফর ঘিরে সাজ রব পড়েছে এ দুটি জেলায়। দলের প্রধানকে বরণে প্রস্তুতি সভা করেছে বিএনপি। সহকর্মীদের তথ্য ছবিতে শর্মিলা কেয়ার রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকা সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব সফরে জনসভা, সমাবেশ, পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তিনি। তুলে ধরেন আগামী দিনের পরিকল্পনা। এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান পরবর্তী সফরে যাবেন ময়মনসিংহে। তার এই সফর ঘিরে প্রস্তুতি সভা করেছে বিএনপি। প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য নেতাকর্মীরা জনসভাস্থল পরিদর্শন করেছেন। এরপর 29 জানুয়ারি তারেক রহমানের রাজশাহী সফর। এদিন ফেরার পথে নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে জানিয়েছেন বিএনপি নেতারা। আগামী 29 তারিখ বিমানযোগে উনি রাজশাহীতে পদার্পণ করবেন এবং রাজশাহীর মাদ্রাসা মাঠে সেখানে তিনি প্রথম জনসভা, নির্বাচনী প্রচারণা সভা করবেন। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং মহানগর এই মোট 4টি ইউনিট, 4টি জেলার ইউনিটকে প্রায় 13 জন এমপি প্রার্থী এখানে আছেন।
তাদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন, ধানের শীষের প্রতীক তুলে দিবেন। এদিন নিজ জেলা বগুড়ায় সফর করবেন তারেক রহমান। এসব সফর ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 27 তারিখে ময়মনসিংহের সমাবেশকে সফল করবে এবং সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সমাবেশে পরিণত হবে। যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে আমরা সেই সফলতা বয়ে আনবো ইনশাল্লাহ। জনসভা থেকে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন তারেক রহমান। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নির্বাচনী জনসভায় অংশ নিতে কুষ্টিয়ায় পৌঁছেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। দলের আমির বার্তা নিয়ে প্রার্থীদের বিজয় করতে কাজ করার কথা জানান তারা। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কুষ্টিয়ার সমাবেশ শেষে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির। সেবক ইনসাফের সরকার চাই আমরা। এদের যাতে কোরআনের আইন দিয়ে চলে, কোরআন সুন্নাহর আইন দিয়ে চলে, সেই হিসাবে আমরা দেখতে চাই। যে শাসন করবে, ভালো ইসলামের আইন চালাবে, কোরআনের শাসন দিবে, আমরা তাকেই দেখতে চাই। দর্শক, কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে চলছে জামায়াতের নির্বাচনী সমাবেশ। যোগ দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, নির্বাচনী সভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, প্রচারণা কেমন দেখছেন, আর ভোটাররা কি বলছেন? নির্বাচনী প্রচারণার আজ পঞ্চম দিন এবং আজ কুষ্টিয়া জেলার মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4টি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। জামাত আমিরের আগমন ঘিরে ইতিমধ্যেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জামাত ইসলামের নেতাকর্মী এবং 11 দলীয় জোটের কর্মী সমর্থকদের মাধ্যমে। আমরা যেমনটি জানতে পেরেছি, কিছুক্ষণ পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই জায়গাটিতে এসে তার প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং এখন কিন্তু কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, সে 4টি আসনের জামাতের নেতারা বক্তব্য দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জামাত নেতৃত্বাধীন সরকারের বিকল্প নাই। এবং আমরা একটু যদি বলে রাখি, কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ এবং দর্শক গ্যালারিতে আমরা বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থকদের উপস্থিতি দেখছি। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আজ কুষ্টিয়ার পরপরই জামাত আমির মেহেরপুর যাবেন এবং সেখানে কর্মসূচি শেষে তিনি চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এবং এই 4টি জেলায় আজ কর্মসূচি শেষে আগামীকাল খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, এই 4টি জেলায় তার নির্বাচনী প্রচারণা চালাবেন এবং এই পুরো 2 দিনে 8টি জেলায় তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে থাকবেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এবং আমরা এখানে উপস্থিত যে নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, আগামী নির্বাচনে কুষ্টিয়ার এই 4টি আসনে তারা জামাত মনোনীত যে প্রার্থী রয়েছেন তাদেরকে বেছে নেবেন, এমনটি কিন্তু বলছেন কর্মী সমর্থকরা। তো এই ছিল কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে জামাতের নির্বাচনী প্রচারণা সম্পর্কে আমার কাছে সবশেষ। ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে জামায়াতের নির্বাচনী সমাবেশ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তারেক। মেহেরপুর শহরের বয়েজ হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন জামায়াতের আমির। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, উচ্ছ্বাস তাদের মধ্যে কেমন বিরাজ করছে জানাবেন, আর সাধারণ ভোটাররা কি বলছেন জানাবেন। রিপা, আপনি জানেন যে মেহেরপুরের এই সর্বপ্রথম জামাতের যে আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তার আগমন উপলক্ষে কিন্তু মেহেরপুর সেজেছে একটি নতুন সাজে। আমি আছি এখন মেহেরপুর বয়েজ স্কুল মাঠে। সেখানে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন রকমের প্রস্তুতি, মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং রাজ্যের
তৈরি করা হয়েছে, পাশাপাশি যারা জামাত ইসলামের নেতা কর্মীদের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা জামাত ইসলামের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি বেলা 12টার সময় কিন্তু মেহেরপুরে এই রাজনৈতিক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন এবং এখানে বক্তব্য রাখবেন যিনি জামাত ইসলামের মেহেরপুর জেলার আমির রয়েছেন মোহাম্মদ আজাদুল আহমেদ এবং যিনি মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী রয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে নাজবুল হুদা বিশ্বাস এবং দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দেবেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা বিভিন্ন মাধ্যমে কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে কিন্তু এই জনসভায় জামাত ইসলামের নেতা কর্মীরা যোগ দেবেন এই জনসভায়। এবং এখানে আমরা জানতে পেরেছি যে এই ডক্টর শফিকুর রহমানের বক্তব্য তাদের নেতা কর্মীরা উজ্জীবিত হবেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে জয়ী করতে ডক্টর শফিকুর রহমান নির্দেশনা দেবেন। আমার কাছে এই ছিল মেহেরপুরের জামাত ইসলামের নির্বাচনী জনসভা থেকে সর্বশেষ। দীপা, ধন্যবাদ আখতারুজ্জামান আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে জামায়াতের নির্বাচনী সমাবেশ নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আখতারুজ্জামান। এবার আইডিএলসি জনতার ভোট। সাংস্কৃতিক রাজধানী আর আধ্যাত্মিক সাধক লালন শাহের স্মৃতিধন্য জেলা কুষ্টিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 4টি আসনেই এখন উৎসব আর উত্তেজনার আমেজ। সাধারণ মানুষের প্রত্যাশা আর প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ নিয়ে আজকের জনতার ভোট। কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাসকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। যে মাটির ভাজে ভাজে মিশে আছে লালনের আধ্যাত্মিকতা আর রবি ঠাকুরের অমর সৃষ্টিশীলতা, সেই পুণ্যভূমি কুষ্টিয়া। কেবল একটি ভৌগোলিক মানচিত্র নয়, কুষ্টিয়া মানেই বাঙালির সাংস্কৃতিক হৃদস্পন্দন। খাঁচার ভিতর অচিন পাখির সন্ধানে যেখানে দেশ বিদেশের হাজারো মানুষ ভিড় করে। মোট 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের লড়াই এখন তুঙ্গে। তবে লালন রবির এই দেশে উন্নয়নের পাশাপাশি ভোটারদের মনে জমা হয়ে আছে একগুচ্ছ অমীমাংসিত সমস্যা। ভালো আওয়ামী লীগবিহীন ভোট সেন্টারে একটু অনীহা আছে, অত উৎসুক না, তবে পরিবেশ এখনো ভালো আছে কুষ্টিয়ার। এই দেশটা ভালো চলবে সেরকম একটা প্রার্থী চাই। যারা আমাদের পাশে দাঁড়াবি তাদেরই আমরা ভোট দেবো। প্রতিবাদ হলে তো ভোট দেবোই না, ভালো ভালো প্রার্থী হতে হবে। অসৎ লোকের ভোট দেওয়া যাবে না, সৎ লোককে ভোট দিতে হবে। ভোটারদের প্রত্যাশা পূরণের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরাও। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং মানুষের কর্মসংস্থান নিয়ে কাজ করব এবং সাথে সাথে আমি সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অনলাইন জুয়া, নারী নির্যাতন এবং সর্বোপরি একটা দুর্নীতিমুক্ত এবং নিরাপদ সমাজ আমি গড়ে তুলেছি। আমি এই ময়দানে থাকি, যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ জনগণের পাশে যেভাবে ছিলাম পরবর্তীতেও সেইভাবেই থাকব। দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমরা সবাই মিলে এই দেশ একটা সোনার দেশ গড়তে চাই। কুষ্টিয়া হলো সেই জায়গা যেখানে গড়াই নদীর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে বাউলের একতারা বাজে, কবির কবিতার কৃষকের লাঙল একই সমান্তরালে স্বপ্ন বুনে। কুষ্টিয়া 4 আসনেই লড়াইয়ের মূল হাতিয়ার উন্নয়ন এবং সুশাসন। সাধারণ ভোটাররা বলছেন ব্যক্তি নয়, বরং কুষ্টিয়ার শিল্প ঐতিহ্যকে ধরে রেখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার নিশ্চয়তা জেনে দিবেন তার বেলাতেই পড়বে এবারের ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, কুষ্টিয়া। স্বদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। কক্সবাজারের আসনগুলোতে সকাল থেকে সরব প্রচার লক্ষণীয়। চট্টগ্রামে 16টি আসনে সমান তালে প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। একে অন্যের বিপক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলছেন তারা।
ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জোর প্রচার চালাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খুলনা, বরিশাল ও সিলেট সহ বিভিন্ন জেলায় প্রার্থীরা ভোটের মাঠে প্রচারে ব্যস্ত রয়েছেন। তবে ভোটাররাও করছেন চুলচেরা বিচার বিশ্লেষণ। নিজেদের উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান তারা। জাতীয় নির্বাচনের প্রচার শেষ হবে আগামী 9 ফেব্রুয়ারি মধ্যরাত, ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ সকাল। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতার উপর, এমনটাই বললেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে সবচেয়ে জোর দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আর রাজস্ব আদায়। বলেন, অর্থনীতি এগিয়ে নিতে কোনো প্রচেষ্টায় সফল হবে না যদি না দুর্নীতির লাগাম টানা না যায়। সাদিয়া লাবনের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যার উপরেই নির্ভর করছে কতটা স্থিতিশীল হবে আগামী দিনের অর্থনীতি। ছোট বড় সব দলেরই নির্বাচনী প্রচারণায় থাকছে অর্থনীতি সংস্কার নিয়ে নানা প্রতিশ্রুতি। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার উপর। নতুন সরকারের উপরেই নির্ভর করবে অর্থনীতির গতি প্রকৃতি। রাজনৈতিক স্থিতিশীলতায় অনেকখানি নিরূপণ করে দেবে কি ধরনের অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা ওনারা রাখতে পারবেন এবং যে সমস্ত সমস্যা, কাঠামোগত সমস্যা এখন অর্থনীতিতে আছে, সেগুলোকে ওনারা কিভাবে পূরণ করতে পারবেন। তার মতে নির্বাচন পরবর্তী নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা, সেই সঙ্গে আছে কর্মসংস্থানের চ্যালেঞ্জও। যে সমস্ত যুব সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু চাকরিতে যেতে পারেনি, তাদের জন্য আমরা কি করব, কর্মসংস্থানের এই অন্তর্বর্তীকালীন সময় সেটা ভাবার বিষয়। তাদের জন্য কি আমরা ভাতার ব্যবস্থা করব, নাকি আমরা যুব ক্রেডিট কার্ডের ব্যবস্থা করব, নাকি এককালীন ভর্তুকির ব্যবস্থা করব? বিভিন্ন দেশে এগুলি পদক্ষেপ আছে। সেহেতু যুব কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা এই দুটো একটা বড় বিষয় হিসেবে আগামী সরকারের সামনে চ্যালেঞ্জ আসবে। বাড়াতে হবে রাজস্ব আদায়, অভ্যন্তরীণ বিনিয়োগ চাঙ্গা করার পাশাপাশি টানতে হবে বৈদেশিক বিনিয়োগও। এজন্য নিশ্চিত করতে হবে বিদ্যুৎ, জ্বালানি সহ সব ধরনের সেবা। আগামী দিনে বিনিয়োগ করার জন্য আপনার রাজস্ব আহরণ একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে আগামী সরকারের জন্য। এর পাশাপাশি বিনিয়োগকে চাঙ্গা করাটা একটা বড় বিষয়। তো বিনিয়োগকে চাঙ্গা করার জন্য শুধু অভ্যন্তরীণ বিনিয়োগ দিয়ে আগামী সরকার এটাকে পূরণ করতে পারবে না, সেহেতু বৈদেশিক বিনিয়োগটা একটা বড় বিষয়। প্রবৃদ্ধি অর্জনে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই বলে মনে করেন দেবপ্রিয় ভট্টাচার্য। এজন্য গেল 17 বছরে তলানিতে নামা শিক্ষার মান উন্নয়ন ও কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ তার। এই অর্থনীতিকে সমর্থন দিতে হলে তাকে যেটা লাগবে সেটা হলো মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার মানের যে বড় ধরনের পতন হয়েছে বিগত সময়কালে, সেইখান থেকে উত্তরণ করে গুণমান সম্পন্ন দক্ষ মানব সম্পদ সৃষ্টি করাটাও হবে। স্থিতিশীল অর্থনীতির জন্য শুধু নিম্ন বা মধ্যবিত্ত নয়, সবার জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য টানতে হবে দুর্নীতির লাগাম, সেই সঙ্গে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস।